নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 18 ডিসেম্বর 2025 দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, এই এডিটোরিয়ালটিতে আমাদের যে MGNREGA বা মনরেগা স্কিম রয়েছে, সেই স্কিমের মধ্যে কিছু পরিবর্তন বা চেঞ্জেস করার জন্য 16 ডিসেম্বর আমাদের দেশের পার্লামেন্টে একটি বিল ইন্ট্রোডিউস করা হয় বা পেশ করা হয়, আর সেই বিলের বিষয়ে আমাদের এই এডিটোরিয়ালটিতে লেখা রয়েছে। তো যেহেতু আমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তাই সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মনরেগা আসলে কি। তাই সবার প্রথমে আমরা মনরেগা এর বিষয়ে আলোচনা করব। এরপরে নতুন যে বিল নিয়ে আসা হয়েছে পার্লামেন্টে, লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়েছে, তার বিষয়ে জানবো। এরপরে যেভাবে আমরা রিডিং পড়ি, আর্টিকেলটি লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড রিডিং পড়ব। তো দেখুন, এই যে মনরেগা, এই মনরেগা কিন্তু মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আসে, এটা মনে রাখবেন। মনরেগার পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এর নামের মধ্যেই বলে দিচ্ছে মনরেগা আসলে কি। মনরেগা হচ্ছে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এমপ্লয়মেন্ট মানে কি? এমপ্লয়মেন্ট মানে হচ্ছে চাকরি বা কাজ, তাই না? আর গ্যারান্টি মানে কি? গ্যারান্টি মানে সুনিশ্চিত করা বা নিশ্চিত করা। আর অ্যাক্ট মানে কি? আইন। আর অ্যাক্ট মানে আইন মানে কি? আইন মানে যেটা করতেই হবে, যেটা আমাদের আইনের বইয়ে লেখা রয়েছে। এখন একটা উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। অনেক পলিটিশিয়ান, অনেক নেতারা বলে যে আমরা অমুক স্কিম চালু করলাম, সেটা চালু করে দিলাম, হ্যাঁ না? কিন্তু সেই স্কিম যে সরকার, ধরো এ সরকার বলে দিল যে আমি আজ থেকে এই স্কিমটা চালু করলাম, পরে যে বি সরকার আসলো, হ্যাঁ না, নতুন সরকার ধরো তৈরি হলো, নতুন পার্টি তৈরি হলো, নতুন সরকার, সেই পার্টি এই যে স্কিমটা চালু নাও রাখতে পারে। বুঝতে পারছেন তো? কারণ সেটা আগের সরকার চালু রেখেছিল। কিন্তু যখন কোনো কিছু অ্যাক্ট হয়ে যায়, তাহলে সেই অ্যাক্টকে কিন্তু আগের সরকার চালু রেখেছিল, পরের সরকারও রাখবে, পরের পর যত সরকার আসবে সব সরকারকে কিন্তু সেটাকে চালু রাখতেই হবে, কারণ সেটা হচ্ছে একটা অ্যাক্ট। বুঝতে পারছেন তো? তাহলে এটা যেহেতু একটা অ্যাক্ট, গ্যারান্টি অ্যাক্ট, তাহলে এটা সবাইকে চালু রাখতেই হবে। এই জন্য 2005 সাল থেকে 2000 মানে অ্যাক্ট আসে, তারপর থেকে এই মনরেগা কিন্তু এখনো পর্যন্ত চলছে। সরকার চেঞ্জ হয়েছে অলরেডি। তো তাহলে কি? মনরেগা হচ্ছে একটা চাকরি বা কাজ নিশ্চিত করা একটা আইন। কোথায়? ন্যাশনাল লেভেলে, রুরাল এরিয়াতে। বুঝতে পারছেন? ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে, গ্রামীণ অঞ্চলে কাজ সুনিশ্চিত করার যে আইন, সেটাই হচ্ছে মনরেগা। তো এখন একটা প্রশ্ন আসছে যে এই যে ন্যাশনাল লেভেলে কাজকে সুনিশ্চিত করতে হবে, মানে কাজ দিতেই হবে, না, একটা গ্যারেন্টি দিতেই হবে ন্যাশনাল লেভেলে, এইরকম চিন্তা ভাবনা কবে এলো? না, কে ভাবলেন প্রথম? 1991-এ পিভি নরসিম্হা রাও, আমি পুরো নামটা লিখছি না, পিভি নরসিম্হা রাও এরকম চিন্তা করেছিলেন বা ধারণা দিয়েছিলেন যে ন্যাশনাল লেভেলে মানে কাজ গ্যারেন্টি করা উচিত বা করতে হবে। কিন্তু সেই সময় কোনো লিগ্যাল বেস তিনি বানিয়ে দেননি, তাই তখন এ নিয়ে কোনো ঝড় ঝামেলা কিছু হয়নি। পরবর্তীকালে 2005 সালে একটা অ্যাক্ট পাস হয়, NREGA। বুঝতে পারছেন? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আর এই অ্যাক্টের মাধ্যমে প্রথমবার বলা হয় যে ন্যাশনাল লেভেলে রুরাল এরিয়াতে এমপ্লয়মেন্ট গ্যারান্টি করা হবে, মানে সুনিশ্চিত করা হবে। বুঝতে পারছেন তো? NREGA, নরেগা অ্যাক্ট বলা হয়। আর এইখানে বলা হয় যে রুরাল এরিয়াতে যারা বাস করে, যে সমস্ত পরিবার, যে সমস্ত হাউস হোল্ড বা ফ্যামিলি, যে পরিবারে কোনো স্কিল্ড লেবার নেই, হ্যাঁ না, সেখানে সবাই আনস্কিল্ড লেবার, মানে কি তারা মজুরের কাজ করে। আর যেহেতু তারা মজুরের কাজ করে, তাই তাদের কাছে প্রত্যেক দিন কাজ থাকে না। আর যেহেতু কাজ থাকে না, তাহলে অসুবিধা হয়। তাই সরকার কি চাইছিল? সেই সময় সরকার চাইছিল যে যাদের কাছে কোনো স্কিল নেই, রুরাল এরিয়াতে যারা বাস করে, যাতে ভিলেজ লেভেলে ডেভেলপমেন্ট হতে পারে। আচ্ছা, যাদের কাছে কোনো স্কিল নেই, যারা গ্রামে বাস করে, তারা কি করে ইনকাম করবে? তাদের দুটো অপশান থাকে। হয় তারা চলে যাবে বাইরে কোথাও, বড় বড় টাউন, মুম্বাই, দিল্লি, হ্যাঁ না, সেইখানে গিয়ে, কিংবা হায়দ্রাবাদ, সেইখানে গিয়ে কাজ করবে। তখন কি গ্রামের কোনো ডেভেলপমেন্ট হবে? গ্রামের কোনো ডেভেলপমেন্ট হবে না, না, সেইখানে গিয়ে কাজ করবে, সেখান থেকে টাকা পাঠাবে, বাস খাবে দাবে, আনন্দে থাকবে, কিন্তু ভিলেজ লেভেলের ডেভেলপমেন্ট হবে না। তাই সরকার চাইছিল যাতে ভিলেজ লেভেলে ডেভেলপমেন্ট হয়, তাহলে গায়ের মানে যারা গ্রামে বাস করে তাদেরকে বাইরে গেলে চলবে না, তারা যাতে গ্রামেই থাকে। তাহলে গ্রামে কি করে থাকবে? যদি গ্রামে কাজ থাকবে, তাহলে তাদেরকে গ্রামের মধ্যেই কাজ দিতে হবে।
তাহলে গ্রামে কি কাজ দিতে পারবো? যাদের কোনো স্কিল নেই তারা কি কাজ করবে? গ্রামে গ্রামে কি থাকে? গ্রামে পুকুর থাকে, জল সংরক্ষণ করার জন্য পুকুর তাড়তে হবে। এই কাজটা আমরা নারেগার মাধ্যমে দিতে পারবো। কিংবা ধরো রাস্তা হবে, রাস্তা তৈরি করতে হবে, সেটাও গ্রামের লোক দিয়ে আমরা করাতে পারবো। হ্যাঁ না, কোনো জমি, চাষের জমি ধরো উঁচু আছে, সেটা সমান করতে পারবো। এই ধরনের যে কাজগুলো, এগুলো কিন্তু নারেগার মাধ্যমে দেওয়ার কথা বলা হয়। বুঝতে পারছেন তো? এতে কি হবে? রুরাল ডেভেলপমেন্ট হবে, গ্রামীণ বিকাশ হবে। বুঝতে পারছেন তো? আর এই আইডিওলজির জন্যই, এই ফিলোসফি, এই দর্শন রেখেই নারেগা চালু করা হয়েছিল। আর এই যে রুরাল মানে ডেভেলপমেন্ট বা ভিলেজ সেলফ রুল, না গ্রাম স্বরাজ, এই গ্রাম স্বরাজ কিন্তু মহাত্মা গান্ধীর আইডিওলজি ছিল। বা মহাত্মা গান্ধী এরকম ভাবতেন যে গ্রামকে সেলফ সাফিসিয়েন্ট বানাতে হবে। হ্যাঁ না? তো স্বরাজ মানে কি? সেলফ রুল, মানে নিজে নিজেই শাসন হওয়া, মানে কারো উপরে ডিপেন্ড না থাকা। তাহলে গ্রাম নিজে নিজে ডিপেন্ড হতে পারে, তো সেটা ডেভেলপ করার কথা গান্ধীজি ভেবেছিলেন। এই জন্য পরবর্তীকালে যখন অ্যাক্ট হয়ে যায়, আচ্ছা এই ন্যাশনাল যে নারেগা অ্যাক্ট 2006 সালে প্রথমবার আমরা অ্যাপ্লাই করেছিলাম, ট্রাই করেছিলাম 2006 সালে ফেব্রুয়ারি মাসে, এটাও মনে রাখবেন। ফেব্রুয়ারি 2006 সালে প্রায় 200টি মানে গরিব পুয়ারেস্ট জেলা দেখে দেশের মধ্যে, সেই সমস্ত জেলাতে আমরা নারেগা প্রথমবার চালু করেছিলাম। তারপরে যখন দেখি যে নারেগা ভালো কাজ করছে, এরপরে আমরা 2008-এর দিকে পুরো ভারতের সমস্ত জেলাতে, রুরাল এরিয়াতে, এটাও মাথায় রাখবেন, আরবান এরিয়াতে কিন্তু না, পুরো ভারতের রুরাল এরিয়াতে আমরা নারেগা চালু করে দিই। এরপরে মহাত্মা গান্ধীজির যে নাম এমজি, না এই যে নারেগা লেখা রয়েছে, নারেগার সামনে আমরা এমজি কথাটি যুক্ত করি। এই যে এমজি, মহাত্মা গান্ধী, এটা 2009 সালে। বুঝতে পারছেন? তাহলে 2005 সালে অ্যাক্ট পাস হলো, 2006 সালে প্রথমবার চালু করলাম, মানে ট্রায়াল বেসিসে 200টি জেলায়। তারপরে 2008 সালে সবগুলো জেলায়, 2009 সালে মহাত্মা গান্ধী যোগ করা হলো, কারণ মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজের কথা ভেবেছিলেন প্রথমবার, আর ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা, মানে গ্রাসরুট লেভেলে যাতে গণতন্ত্র পৌঁছাতে পারে। বুঝতে পারছেন তো? এরপরে এই যে মনরেগা হয়ে গেল, অ্যাক্ট পাস হয়ে গেল, এখন মনরেগায় কারা কাজ পাবে? কি এলিজিবিলিটি থাকলে, মানে এলিজিবিলিটি মানে কি যোগ্যতা থাকলে একজন কাজ পাবে মনরেগায়? সেখানে কি বলা হয়েছিল যে মনরেগাতে যে কোনো রুরাল হাউস হোল্ড, মানে যারা গ্রামাঞ্চলে থাকে, যাদের 18 বছরের থেকে বেশি বয়স, আর যাদের কোনো স্কিল নেই পার্টিকুলার, যারা আনস্কিল কাজ করতে চায়, ম্যানুয়াল ওয়ার্ক, তারা সবাই কিন্তু এই মনরেগার মাধ্যমে কাজ করতে পারবে। আর এখানে বলা হয় যে সরকার 100 দিনের গ্যারেন্টি কাজ প্রোভাইড করবে। হ্যাঁ না? প্রত্যেক বছর পার ফাইন্যান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর 100 দিনের কাজ দেবে। বুঝতে পারছেন? আর সেই কাজটাও হবে কিন্তু তাদের যে গ্রাম, তাদের পরিবার যেখানে থাকে, তার 5 কিলোমিটার এরিয়ার মধ্যেই। 5 কিলোমিটার এরিয়ার যদি বাইরে কাজ দেয়, তাহলে কিন্তু সরকারকে তার যাতায়াতের ভাড়াও প্রোভাইড করতে হবে। এই একটাই বলা হয়। আরও এটা বলা হয় যে এই মনরেগা স্কিমে বলা হয় যে ডিমান্ড অনুযায়ী কাজ হবে। মানে একজন কাজ করতে চাইছেন, ধরো ইনি কাজ করতে চাইছেন, তাহলে ইনি সরকারের কাছে ডিমান্ড করবে, আর ডিমান্ড করার 15 দিনের মধ্যে উইদিন 15 ডেজ সরকার কাজ প্রোভাইড করবে। আর যদি সরকার কাজ প্রোভাইড করতে না পারে, তাহলে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্সেস দিতে হবে, মানে বেকার ভাতা বলতে পারেন একদিক থেকে, বেকার ভাতা সরকারকে প্রোভাইড করতে হবে না, ইফ ওয়ার্ক ইজ নট প্রোভাইডেড উইদিন 15 ডেজ। আর যদি কোনো সময় ড্রাফটের সিচুয়েশন আসে, ডিজাস্টার আসে কোনো জেলাতে বা কোনো রাজ্যে, তখন সেখানে এডিশনাল 50 দিনের কাজও প্রোভাইড করার কথা এখানে বলা হয়েছিল। বুঝতে পারছেন তো? এই MGNREGA মনরেগা স্কিমে। আর সেখানে বলা হয়েছিল যে 1/3 উইমেন রিজার্ভেশন থাকবে, হ্যাঁ না, নারী মানে সংরক্ষণ, রিজার্ভেশন সিট থাকবে ওইখানে আর কি, 1/3, 1/3। আর কি কাজ হবে সেটা তো আমি আগেই বলে দিলাম। তো এইখানে একটা টুইস্ট হচ্ছে যে মনরেগা স্কিম ছিল, সেইখানে আমি কি বলছি যে সরকারের কাছে ডিমান্ড করব কাজ, কিন্তু কোন সরকার? আমাদের দেশে তো দুটো সরকার রয়েছে, তাই না? একটা হচ্ছে কেন্দ্র সরকার, একটা রাজ্য সরকার। তো আমরা ডিমান্ড করব কার কাছে? সরকারের কাছে। সরকারের কাছে মানে আমার কাছে কে থাকবে? আমার কাছে থাকবে গ্রাম পঞ্চায়েত। তাহলে গ্রাম পঞ্চায়েত আমি ডিমান্ড করব। গ্রাম পঞ্চায়েত মানে সেখান থেকে যাবে স্টেট লেভেলে, স্টেট থেকে যাবে সেন্ট্রাল লেভেলে, কেন্দ্র সরকার। তো কেন্দ্র সরকার কিন্তু টাকা প্রোভাইড করবে। MGNREGA-তে মনরেগাতে প্রায় 100% টাকা যে ওয়েজ দেওয়া হয়, যে স্যালারি দেওয়া হয় কাজ করার, 100% টাকা কেন্দ্র সরকার প্রোভাইড করে। বুঝতে পারছেন তো?
কিন্তু নতুন যে বিল পাস আসছে, যে নতুন বিল ইন্ট্রোডিউস করা হয়েছে লোকসভাতে, তাতে কিছু চেঞ্জ করা হয়েছে, সেটা আমরা এখন দেখি। তো নতুন যে বিল আসছে সেটাতে প্রথম যেটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে তার নাম, ভিবি জি রামজি। এটা হচ্ছে নতুন মনরেগার নাম চেঞ্জ হয়ে এটা নাম হতে পারে যদি অ্যাক্ট হয়ে যায় আর কি। এর পুরো নাম হচ্ছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। ভালো করে পড়বেন, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এই নাম দেওয়া হয়েছে নতুন নাম, মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করে, এটা প্রথম চেঞ্জ করা হয়েছে। আর এই যে নতুন বিল পেশ করা হয়েছে, কোথায়? লোকসভাতে পেশ করা হয়েছে প্রথম, ঠিক আছে, 16 ডিসেম্বর। আর এটা আজকে 18 ডিসেম্বর আমি ভিডিও বানাচ্ছি, আমি রাতে বানাচ্ছি, তো তাই অলরেডি এই বিলটা পাসও হয়ে গেছে লোকসভা থেকে। তো দেখুন এরপর এই বিলে কি কি বিষয় বলা হয়েছে। প্রথম তো বলা হয়েছে যে 100 দিনের কাজ করার কথা বলা হয়েছিল, 100 দিন গ্যারেন্টি কাজ দেব, সেটা হয়ে গেছে 125 দিন। এখন সরকার বলছে না 125 দিন কাজ দেব। আর নাম চেঞ্জ করার কথা বলা হয়েছে। আরেকটা বিষয় যেটা বলা হয়েছে সেটা আগে আমি বলছিলাম যে 100% প্রায় টাকা দিত কে? কেন্দ্র সরকার, কিন্তু এখন 100% টাকা দিবে না কেন্দ্র সরকার। 60-40 রুল নিয়ে আসছে যে 60% টাকা কেন্দ্র সরকার দিবে সেন্ট্রাল, আর 40% টাকা কে দিবে? রাজ্য সরকার দিবে। এটা নিয়ে একটু ঝামেলা চলছে, বুঝতে পারছেন তো? তো দেখুন যে 60% যে কেন্দ্র সরকার দিবে আর বাকি যে 40% রাজ্য সরকার দিবে, তারও একটা ভাগ রয়েছে। যেগুলো নর্থ ইস্ট আর হিমালয়ান স্টেট রয়েছে সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার কিন্তু 90% টাকা দিবে, বাকি 10% রাজ্য সরকারকে দিতে হবে। এখন দেখুন যখন কোনো কাজ হয় না তখন দু রকম কষ্ট হয়। তো একটা হচ্ছে ওয়েজ কস্ট, মানে যাদের স্যালারি দেওয়া হয় যারা কাজ করছে, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। সাপোজ আমি কোনো রাস্তা করছি, তাহলে সেখানে যে ম্যাটেরিয়াল লাগবে, মানে ধরো মুরাম রাস্তা করলে যে মুরাম লাগবে, মুরামের টাকা হচ্ছে ম্যাটেরিয়ালের খরচ, বুঝতে পারছেন? কিন্তু যে লেবার লাগছে, লেবারের টাকা হচ্ছে ওয়েজ কম্পোনেন্ট। তাহলে যে ওয়েজ মানে কি? স্যালারি। তাহলে যে স্যালারির টাকা হতো আগে কিন্তু 100% টাকা কে দিত? কেন্দ্র সরকারই দিত, কিন্তু ম্যাটেরিয়ালের টাকা ভাগ হতো। এখন না, এখন সব ক্ষেত্রেই সে ওয়েজ হোক আর সে কম ম্যাটেরিয়াল হোক, সব ক্ষেত্রেই কিন্তু 60-40 রুল লাগু হয়ে গেছে। তো নর্থ ইস্টের ক্ষেত্রে 90% দিবে কেন্দ্র সরকার, আর ইউনিয়ন টেরিটরি যাদের নিজের লেজিসলেচার রয়েছে, নিজের বিধানসভা রয়েছে, তাদের ক্ষেত্রেও 60-40 রুল লাগু থাকবে। কিন্তু যাদের নিজের বিধানসভা নেই তাদের ক্ষেত্রে 100% টাকা কেন্দ্র সরকার প্রোভাইড করবে, বুঝতে পারছেন তো? এটাই মোটামুটি কোস্ট শেয়ারিং, মানে কোস্ট কীভাবে ডিভাইড করা হয়েছে দুটোর, মানে কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে, সেটা বলে দিলাম। আর এটা হচ্ছে সিএসএস মডেল। সিএসএস মডেল মানে সেন্ট্রালি, মনে পড়ছে না, 1 মিনিট পরে দেখে বলে দেবো, ঠিক আছে? তো এই মডেল আর কি, সিএসএস মডেল, সেন্ট্রালি সাপ্লাইড স্কিম, মনে হয় সেন্ট্রালি সাপ্লাই স্কিম, একটু মনে পড়ছে না, একটু দেখে নেবেন। তো এটা হচ্ছে সিএসএস মডেল। এরপরে দেখুন কি রয়েছে, ডিফারেন্স। আগে যে ছিল মনরেগা আর এখন যে নতুন এলো জি রামজি, জি রামজি, এদের মধ্যে কি পার্থক্য? মনরেগা স্কিম ছিল ডিমান্ড ড্রাইভেন স্কিম। ডিমান্ড ড্রাইভেন মানে কি? লোক কাজ চাইবে, আনস্কিল্ড লেবার, তাকে কাজ দেওয়া হবে। আর এটা বটম আপ, নিচ থেকে চাওয়া হচ্ছে, গ্রামীণ স্তর থেকে উপরে যাচ্ছে, না, বটম আপ। আর এখন যেটা হবে সেটা হচ্ছে সাপ্লাই ড্রাইভেন। সাপ্লাই ড্রাইভেন মানে উপর থেকে কাজ আসবে, সাপ্লাই হলো তখন আপনি কাজ করবেন, এটা টপ ডাউন অ্যাপ্রোচ, না? আর এটা গ্রাম সভা ডিসাইড করতো সব কিছুই, কী হবে না হবে, কোথায় কি হবে। এখন কিন্তু সেন্টার ডিসাইড করবে সব কিছু, কেন্দ্র সরকার। আর এটি 100%, প্রায় 100% কেন্দ্র সরকার টাকা দিত। আর এখানে 60-40 রুল লাগু হয়ে গেল নতুন। আর এটা রাইট বেসড লিগ্যাল গ্যারেন্টি, এটা মনে রাখবেন, এটা হচ্ছে লিগ্যাল গ্যারেন্টি ছিল মনরেগা, ঠিক আছে? এরপরে আমরা কি করব, পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা হয়তো, আশা করছি পুরো বিষয়টাই বুঝে গেছেন। এখন যেটা আমরা করব, এই আর্টিকেলটি আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পড়ব। তো এই যে সিএসএস বলছিলাম, সিএসএস এর পুরো নাম হচ্ছে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, ঠিক আছে? সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। তো এখন আমরা আর্টিকেলটি পড়ব যাতে আমাদের রিডিং স্কিল ডেভেলপ হয়। চেঞ্জ ফর দ্য ওর্স। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। আর ফর দ্য ওর্স, ওর্স মানে কি? খুব খারাপ, মানে খারাপের দিকে পরিবর্তন, হ্যাঁ না? খুব মানে খারাপের দিকে পরিবর্তন মানে কি? অবনতির দিকে যাচ্ছি, হ্যাঁ না? দ্য মুভ টু অল্টার। মুভ মানে কি? কোনো কিছু চালনা করা। আমরা যে মুভ করলাম মানে চললাম, একটু সামনের দিকে গেলাম, চালালাম, কি? অল্টার মানে পরিবর্তন করা। মনরেগাস
বিয়ন্ড রিকগনিশন, রিকগনিশন মানে কি পরিচয়, হ্যাঁ না, রিকগনিশন মানে পরিচয়, সেই পরিচয়ের বিয়ন্ড মানে পরে আমরা যে চেঞ্জ বা অল্টার করছি মাস্ট বি ড্রপড, এটা আমাদেরকে ড্রপ করতে হবে, রিজেক্ট করতে হবে, এটা আমাদেরকে করা যাবে না, এটা বলতে চাইছে রাইটার। রাইটার বলতে চাইছেন কি যে আমরা মনরেগা যে চেঞ্জ করতে চাইছি মনরেগাতে চেঞ্জ করাই যাবে না, বুঝতে পারছেন তো। দ্য বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন মিশন গ্রামীণ, ওই যে ভিবিজি রামজি বিল, ওই বিলটার পুরো নাম এখানে দেখা রয়েছে, সেই বিলটা যেটা টেবলড করা হয়েছে, টেবল মানে নিয়ে আসা, পেশ করা, হ্যাঁ না, কারো সামনে প্রকাশ করা ফর্মালি, তো সেটাকে টেবল কথাটা ব্যবহার করা হয় সেই সময়, পেশ করা, ফর্মালি মানে প্রেজেন্ট করা কোনো কিছুকে, কোথায়, ইন দ্য লোকসভাতে অন টুইসডে মানে মঙ্গলবার, টু রিপ্লেস দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মনরেগা। তাহলে মনরেগাকে রিপ্লেস করার জন্য আমরা যে ভিবিজি রামজি বিল ইন্ট্রোডিউস করেছি লোকসভাতে, সেই বিলটি ডিজার্ভস মানে কি বলবো, যে যোগ্য আর কি, যেটা যাওয়ার পাওয়ার যোগ্য, হ্যাঁ না, সেটা হচ্ছে ডিজার্ভ করা, সেটা ডিজার্ভ করছে টু বি রিজেক্টেড, মানে তাকে রিজেক্ট করতে হবে, হ্যাঁ, সেটাই ডিজার্ভ করে, তাকে রিজেক্ট করতে হবে। কিসের জন্য? ফর মোর দেন ওয়ান রিজন, আর এর জন্য অনেক কারণ আছে, একের অধিক কারণ রয়েছে। রাইটার বলতে চাইছেন এটা রিজেক্ট করার পেছনে অনেক কারণ রয়েছে। তো কি কি কারণ রয়েছে তিনি বলছেন, হোয়াট ইজ শোড টু বি চেঞ্জড ইজ, যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে যে নট অনলি দ্য নমেনক্লেচার। আচ্ছা, হোয়াট ইজ শর্ট মানে কি? শর্ট মানে চেষ্টা করছে, হ্যাঁ না, চেষ্টা করছে, তাহলে এটা হোয়াট ইজ শর্ট এখানে কি প্যাসিভ করা হয়েছে, যেটাকে চেষ্টা করা হচ্ছে টু বি চেঞ্জ পরিবর্তন করার, বলছে যেটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে ইজ নট অনলি দ্য নমেনক্লেচার, শুধুমাত্র নামকে নয়, নমেনক্লেচার মানে নাম পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে না, নমেনক্লেচার মানে নাম পরিবর্তন আর কি, বাট কিন্তু অলসো দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ দ্য এক্সিস্টিং স্কিমস মনরেগা। তাহলে মনরেগার যে ফান্ডামেন্টাল বা মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকেও পরিবর্তন করার কথা বলা হচ্ছে। আর দিস মার্কস, আর এই বিষয়টাই চিহ্নিত করছে ইয়েট অ্যানাদার, হ্যাঁ না, ইয়েট অ্যানাদার মানে আরও একটা অ্যাটেম্প্ট মানে প্রয়াস, হ্যাঁ না, আর এই বিষয়টাই চিহ্নিত করছে আরও একটা প্রয়াস, কার দ্বারা? বাই দ্য বিজেপি লেড গভর্নমেন্ট, মানে বিজেপি শাসিত সরকারের দ্বারা, এট দ্য সেন্টার, কোথায় আছে? কেন্দ্র সরকার, কেন্দ্রেতে যে বিজেপি সরকার রয়েছে তাদের আরও একটা প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? টু রিডিউস মানে কমিয়ে দিতে, দ্য সাইজ অফ দ্য ডেভেলপমেন্ট স্পেস টু স্টেটস, মানে যে বিকাশের যে স্পেস, বিকাশ করার জন্য, যে ডেভেলপমেন্ট করার জন্য, যে উন্নয়ন করার জন্য যে স্পেস মানে জায়গা রাষ্ট্রের কাছে, মানে স্টেট মানে রাজ্যগুলির কাছে, সেই জায়গাটাকে কমিয়ে দিতে চাইছে কেন্দ্র সরকার। দ্য অনলি প্লসিবল রিজন ফর দ্য নেম চেঞ্জ, অনলি প্লসিবল মানে কি? রিজনেবল, হ্যাঁ না, বা যুক্তিসঙ্গত, রিজন মানে কারণ, শুধুমাত্র যুক্তিসঙ্গত কারণ নাম চেঞ্জ করার, নাম পরিবর্তন করার ইজ হলো দ্য ফ্যাক্ট দ্যাট, কি কারণ নাম চেঞ্জ করে? দ্য বিজেপি ইজ আইডিওলজিক্যাল মাস্টার, মানে বিজেপি সরকারের যে আইডিওলজিক্যাল মাস্টার মানে মতাদর্শগত যে গুরু, হ্যাঁ না, মাস্টার মানে গুরু বা প্রভু, কে সে প্রভু? দ্য আরএসএস, হ্যাঁ না, তো আরএসএস হচ্ছে বিজেপির আইডিওলজিক্যাল প্রভু। রাইটার বলতে চাইছেন হ্যাড স্ট্রং ডিফারেন্সেস উইথ গান্ধী, এই যে নাম চেঞ্জ করা হচ্ছে তার একটাই কারণ, অনলি প্লসিবল রিজন বা যুক্তিসঙ্গত কারণ এইটাই যে আরএসএস আর মহাত্মা গান্ধীর যে আইডিওলজি তাদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, একটা স্ট্রং ডিফারেন্স রয়েছে, একটা মানে কি বলবো, একটা শক্ত ডিফারেন্স, স্ট্রং মানে কঠোর আর কি, দুটো একদম আলাদা আলাদা আইডিওলজিতে বিলং করে আর কি, তাই তারা গান্ধীজির নাম সরাতে চাইছে। দ্য ইউজ অফ গান্ধীজিজ নেম ইন দ্য 20-year-old স্কিম, এই যে গত 20 বছর ধরে 2005 থেকে 2025 20 বছর ধরে যে ব্যবহার করে আসছি মহাত্মা গান্ধীর নাম, সেটা সিগনিফাই মানে নির্দেশ করে, ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে কি? দ্য লিঙ্ক টু হিজ গ্রাম স্বরাজ, মানে মহাত্মা গান্ধী যে গ্রাম স্বরাজের কথা বলেছিলেন একটু আগে, যে বুঝালাম যে গ্রাম অঞ্চলে ডেভেলপ করতে হবে, গ্রাম নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, সেটাই যে তিনি বিশ্বাস করতেন, লিঙ্কড, সেটাকে লিঙ্ক করার জন্য কনসেপ্ট দ্যাট গিভস ইম্পর্টেন্স টু ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন,
আর তিনি ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের কথা বলতেন। বুঝতে পারছেন, এই যে মহাত্মা গান্ধীর নাম আমরা ব্যবহার করছি সেটা কি সিগনিফাই করছে, সেটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা রিপ্রেজেন্ট করছে, লিঙ্ক করছে কার সাথে, মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজের ধারণা ছিল, তার যে কনসেপ্ট ছিল, হ্যাঁ না, যেটা বলতো যে তার গুরুত্ব রয়েছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের, তার সাথে। বাট কিন্তু দ্য নিউ বিল, নতুন যে বিল নিয়ে আসা হচ্ছে, বাই মেকিং দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, যেখানে আমরা যে ইউনিয়ন সরকার রয়েছে সেই কেন্দ্রীয় সরকারকে ভার্চুয়ালি দ্য সোল ডিসিশন মেকার ইন দ্য প্রপোজড ল, আমরা যে বলতে চাইছি যে ইউনিয়ন গভর্নমেন্ট, যে কেন্দ্র সরকার হচ্ছে সোল ডিসিশন মেকার, মানে সেই সমস্ত সিদ্ধান্ত নিবে, হ্যাঁ না, যে বিলটাতে বলা হচ্ছে, সেই বিলটা উইল নট মেক এনি পজিটিভ কন্ট্রিবিউশন ইন দিস ডাইরেকশন। আর এইখানে কোনো পজিটিভ আমরা কন্ট্রিবিউশন বা অবদান পাবোই না ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে। বুঝতে পারছেন তো, মানে যখন কেন্দ্র থেকে ডিসিশন নেওয়া হবে তখন কীভাবে ডিসেন্ট্রালাইজেশন হবে। ডিসেন্ট্রালাইজেশন মানে কি, বিকেন্দ্রীকরণ, হ্যাঁ না, বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, মানে কেন্দ্রে ক্ষমতা থাকবে না, ক্ষমতাকে ভাগ ভাগ করে দিতে হবে, সেটাই তো ডিসেন্ট্রালাইজেশন, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। তো সেটা কিভাবে হবে যদি কেন্দ্রই সব কিছু ডিসাইড করে, আর নতুন বিল তো সেটাই বলছে। মানে রাইটার বলতে চাইছেন, সাপোর্টার্স অফ দ্য গভর্নমেন্ট পয়েন্ট আউট, যারা সাপোর্ট করছে সরকারকে তারা বলছেন দ্যাট দ্য ইনক্রিজ ইন দ্য ডেজ অফ ওয়ার্ক টু 125 ইন এ ইয়ার ইজ এ মেজর বেনিফিট ফর পিপল ইন রুরাল ইন্ডিয়া। তাহলে তারা বলতে চাইছেন যে 125 দিন যে কাজ করা হচ্ছে এখন বর্তমান 120 দিনের বদলে, তাতে কি হবে, তাতে যারা রুরাল এরিয়াতে বাস করছে, যারা মানে গ্রামীণ অঞ্চলে বাস করছে তাদের সুবিধা হবে, তারা দাবি করছে এটা। বাট কিন্তু দ্য ডাটা মানে যে তথ্য অন এমপ্লয়মেন্ট গিভেন টু হাউস হোল্ডস আন্ডার দ্য মনরেগাস, কিন্তু যে তথ্য রয়েছে যে যার মাধ্যমে মানে মনরেগার মাধ্যমে যে আমরা এমপ্লয়মেন্টের কাজ প্রোভাইড করছি পরিবারকে, সদস্যদেরকে, তার যে তথ্য সেটা রিভিল করছে, রিভিল করা মানে কোনো কিছু সামনে নিয়ে আসা, প্রকাশ করছে দ্যাট এই যে ইট ওয়াজ অনলি ডিউরিং 2020-21, এটা শুধুমাত্র 2020-21 সালের সময়, দ্য কোভিড-19 প্যান্ডেমিক ইয়ার, যে সময় আমাদের মানে কোভিড-19 হচ্ছিল, প্যান্ডেমিক মহামারী চলছিল, সেই সময়ে দ্যাট 9.5%, নিয়ারলি 7.2 মিলিয়ন অফ হাউস হোল্ডস অ্যাকচুয়ালি ওয়ার্কড ফর 100 ডেজ, মানে সেই 20-21 সালের সময় 9.5% মানে 7.2 মিলিয়ন পিপলই 100 দিন কাজ করেছিল, হ্যাঁ না, মানে সেই সময় 9.5% লোক 100 দিন কাজ করেছিল, বাকি কিন্তু 100 দিনের কাজ সবাই করেনি। ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স, লাস্ট 2 বছর ধরে অনলি অ্যারাউন্ড 7% অফ ফ্যামিলিজ, মানে 7% ফ্যামিলিজ কুড গেট দ্য ফুল কোটা, মানে মাত্র 7%, শুধুমাত্র 20-21 সময় 9.5% লোক 100 দিন কাজ করছিল, এখন তো সেটা কমে গিয়ে 7% হয়ে গেছে যারা 100 দিনের কাজ করছে, হ্যাঁ না। তো এখানে বলতে চাইছি তাহলে যে আমরা 120 দিনের মানে 125 দিন কাজ দিচ্ছি, এটার কি ভ্যালিডিটি রয়েছে। বাই কলিং দ্য ভিবিজি রামজি এ সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে এই জি রামজি স্কিমকে যে আমরা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম মানে সিএসএসও যে বলছিলাম সেটাকে বলা আর কি, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডান অ্যাওয়ে উইথ মানে হচ্ছে যে বাতিল করা, হ্যাঁ না, তাহলে বাতিল করছে, ডু অ্যাওয়ে উইথ বা ডান উইথ, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দিয়ে এখানে পারফেক্ট টেন্স, ওই জন্য ডু এর জায়গায় ডান হয়ে গেছে। তো এটা কী করছে, বাতিল করছে দ্য স্পেশাল স্ট্যাটাস, স্পেশাল মানে বিশেষ, না স্ট্যাটাস, দ্যাট দ্য মনরেগাস হ্যাড এনজয়েড। তাহলে বর্তমান যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে নতুন যে স্কিম নিয়ে আসছে সেটা মনরেগার যে একটা স্পেশাল স্ট্যাটাস ছিল, যেটা মনরেগা এনজয় করতো, যেটা মনরেগা মানে কি উপভোগ করতো, সেটাকে কেড়ে নিচ্ছে। হোয়ার ইন ইট হ্যাড বিন অ্যাবজর্বিং দ্য এন্টায়ার কস্ট অফ ওয়েজেস পেমেন্ট ফর আনস্কিল্ড ম্যানুয়াল লেবার। আর এটা কি করছে, ইট হ্যাড বিন অ্যাবজর্ব করা মানে শোষণ করে নিচ্ছে, দ্য এন্টায়ার কস্ট অফ ওয়েজেস পেমেন্ট, মানে এন্টায়ার কস্ট মানে পুরো যে ওয়েজ মানে যে মানে কি বলবো কাজ করার যে মজুরি টাকাটা সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে পেমেন্ট ফর আনস্কিল্ড ম্যানুয়াল লেবার, মানে যারা আনস্কিল্ড ম্যানুয়াল লেবার কাজ করবে তাদের বিষয়ে বলছে, তাদের টাকাটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। ইন দ্য প্রপোজড স্কিম, এই যে স্কিমটাতে বলা এই যে মানে প্রপোজ করা হয়েছে, প্রপোজ করা মানে হচ্ছে এখানে লেখা থাকবে কোথাও একটা,
মানে প্রস্তাব করা আর কি। প্রপোজ যে স্কিম, প্রস্তাবিত যে স্কিমটা রয়েছে, দ্য ফান্ড শেয়ারিং প্যাটার্ন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটস জেনারেলি উড বি 40-60। তাহলে এই স্কিমটাতে বলা হচ্ছে যে সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফান্ড শেয়ার হবে বা টাকা শেয়ার করতে হবে সেটা 60-40, যেটা আমি বললাম। এ বেনিফিট অফ দ্য এক্সিস্টিং স্কিম ওয়াজ দ্যাট রুরাল ওয়েজেস হ্যাভ গন আপ শার্পলি। তাহলে কি এখানে কি হবে, মানে যে এক্সিস্টিং যে বেনিফিট রয়েছে, মানে এক্সিস্টিং যে স্কিম রয়েছে তার যে বেনিফিট, তার যে সুবিধা ছিল, কি ছিল, যে রুরাল ওয়েজেস মানে গ্রামীণ অঞ্চলের যে টাকা ছিল, গ্রামীণ অঞ্চলে যে বেতন ছিল, হ্যাভ গন গিয়েছিল আপ শার্পলি মানে উপরের দিকে উঠছিল তীব্রভাবে, হ্যাঁ না, বাড়ছিল। কি রয়েছে এরপরে, দ্য ফাইন্যান্সেস অফ স্টেটস, রাষ্ট্রগুলির যে ফাইন্যান্স মানে টাকা পয়সার কথা বলছে, আর নট ইন এ রোবাস্ট কন্ডিশন। রোবাস্ট মানে কি, মানে মজবুত, একটা স্ট্রং কন্ডিশন, মানে সব রাষ্ট্রের কাছেই, এমন না যে রাষ্ট্র বলতে এখানে রাজ্য বলছি, যে সব রাজ্যের কাছেই যে অনেক টাকা রয়েছে এরকম না, সব রাজ্যের ইকোনমিক কন্ডিশন ভালো না। অ্যান্ড দেয়ার আর অ্যাপ্রিহেনশনস অ্যাবাউট দ্য লাইকলি ইম্প্যাক্ট অফ দ্য রিস্ট্রাকচারিং অফ দ্য জিএসটি। আর এইখানে তার প্রভাব পড়বে না, যখন মানে আমরা 60-40 রুল চালু করে দেব, যার যে স্টেটের কাছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না তাদের উপর প্রভাব পড়বে। বিসাইডস এর পাশেও when direct cash transfer schemes are increasingly being viewed as a political game changer। তাহলে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার স্কিম মানে কি, সরাসরি টাকা প্রোভাইড করছি, হ্যাঁ না, আর ইনক্রিজিংলি বিং ভিউড তাদেরকে দেখা হচ্ছে এজ এ পলিটিক্যাল গেম চেঞ্জার, হ্যাঁ না, একটা রাজনৈতিকভাবে মানে গেম চেঞ্জার। ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট নট মেনি স্টেটস উইল বি কিন অন পার্টিসিপেটিং ইন দ্য ফ্রেশ স্কিম। আর এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ স্টেট, অনেক স্টেট মানে মেনি স্টেট, অনেকগুলো রাজ্যই উইল বি কিন, মানে কি বলবো, উইল বি কিন অন পার্টিসিপেটিং ইন দ্য নট মেনি স্টেট। ওকে, বেশিরভাগ স্টেটই পার্টিসিপেট করতে চাইছে না, যে নতুন যে স্কিম চালু হচ্ছে ভিবিজি রামজি স্কিম, মানে ওটা চাইছে না যাতে চেঞ্জ হয়ে যায় আর কি, কারণ অনেক স্টেটের কাছে টাকা পয়সা কম আছে। একটু স্পিডেই পড়ছি, সিম্পল একটা আর্টিকেল তো তাই। মোর ইম্পর্টেন্টলি, সবথেকে গুরুত্বপূর্ণভাবে, দ্য সোল অফ দ্য কারেন্ট ল, বর্তমান যে আমাদের যে আইন রয়েছে তার যে মানে সোল বা আত্মা বলতে পারো, যা এসেন্স বলতে পারো, এ বটম আপ ডিমান্ড বেসড স্কিম, হ্যাঁ না, এখন যেটা রয়েছে সেটা ডিমান্ড বেসড স্কিম, হ্যাঁ না, ডিমান্ড করলে কাজ পাবো, সেটা হ্যাজ বিন টেকেন ওয়ে, সেটা নিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ না। হোয়াট হ্যাজ বিন প্রপোজড ইজ, আর এখন যেটা প্রপোজ করা হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে, সেটা হচ্ছে সাপ্লাই ড্রাইভেন ফ্রেমওয়ার্ক, যেখানে সাপ্লাই ড্রাইভেন করা হবে, হ্যাঁ না, সাপ্লাই করা হবে। আর হোয়ার ইন অ্যালোকেশনস উইল বি কেপ্ট, অ্যালোকেশন মানে যে আমরা প্রোভাইড করছি, কাজ প্রোভাইড করছি, সেটাকে কেপ্ট করা হবে। কেপ্ট বলতে এখানে বলতেছি সীমাবদ্ধ করা যায়, লিমিটেড করা যেতে পারে, এজ ডিভাইডেড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, হ্যাঁ না, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট করতে পারে, কারণ ইউনিয়ন গভর্নমেন্টের হাতেই সব পাওয়ার। অলসো স্টেটস উইল হ্যাভ টু বিয়ার এনি এক্সেস এক্সপেন্ডিচার। তাহলে উইল হ্যাভ টু বিয়ার মানে রাষ্ট্রগুলিকে, মানে রাজ্যগুলিকে আরও বহন করতে হবে এনি এক্সেস এক্সপেন্ডিচার, এর বাদেও যদি কোনো এক্সট্রা এক্সপেন্ডিচার পড়ে, এক্সট্রা খরচ পড়ে, সেটাকে রাষ্ট্রকেই বুঝতে হবে। হুইচ ইজ এ নিউ ফিচার, এটা একটা নতুন বৈশিষ্ট্য এই মানরেগার মধ্যে যুক্ত হয়ে গেল। যদি কোনো খরচ হয় তাহলে কেন্দ্র সরকার যত দিল, বাকিটা রাজ্য সরকারকেই বুঝতে হবে। তামিলনাড়ু অ্যান্ড কেরালা হ্যাভ অপোজ দ্য বিল সাইটিং অ্যান্ড আন্ডারমাইনিং অফ স্টেটস ইন্টারেস্ট। তাহলে কি তামিলনাড়ু আর কেরালা কি করছে, এই যে বিল এসছে এটার অপোজিশন করছে, মানে এর বিরোধিতা করছে, বুঝতে পারছেন তো। তারপরে কি লেখা রয়েছে, এ ফিচার অফ দ্য বিল, একটা বৈশিষ্ট্য আর কি বিলের, হুইচ ইজ মেন্ট টু এনশিওর দ্যাট ওয়ার্ক ডাজ নট ক্ল্যাশ উইথ ফার্ম ওয়ার্ক ডিউরিং শোয়িং হারভেস্টিং মে বি ইনক্লুডেড এক্সপ্লিসিটলি ইন দ্য মানরেগাস আফটার কনসালটেশনস উইথ স্টেটস। মানে কি এখানে বলা হচ্ছে যে নতুন যে বিল আসছে সেখানে বলা হচ্ছে যে যখন আমাদের যে ফার্ম ওয়ার্ক হয়, মানে চাষের কাজ হয়, যখন সুইং করা হয়, মানে বোনা হয়, ধান বোনা হয়, হারভেস্ট করা হয়, ধান কাটা হয়, সেই সময় যেন মনরেগার কাজের সঙ্গে কোনো
মানে ক্লেশ না হয়, দ্বন্দ্ব না হয়, মানে মনরেগার কাজকে সেই সময় স্টপ করতে হবে, সেই সময় শুধু চাষের কাজ হবে। বুঝতে পারছেন তো, এটা এখানে বলতে চাইছে এই সেন্টেন্সটিতে। তারপরে কি লেখা রয়েছে দেখুন, however passionately Minister for Rural Development Shivraj Singh Chauhan may say that the new law is in line with Gandhi's sentiments, good governance, which is the goal of the idea of Ram Rajya, does not become a reality without diffuse grassroots democracy, a condition neither sought to be promoted nor nursed by the proposed legislation। এখানে অনেক বড় একটা সেন্টেন্স লেখা আছে দেখুন, হাউজএভার মানে হচ্ছে যতই হোক যাই হোক, হাউএভার যতটাই সম্ভব, প্যাশনেটলি মানে হচ্ছে আবেগের সাথে, কে বললে আমাদের যে মিনিস্টার রয়েছে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, যার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান, মে সে বলতে পারে, হ্যাঁ না, মে দিয়ে, হ্যাঁ না, অনুমতি মানে বলতে পারে যে কি বলতে পারে, দ্য নিউ ল, নতুন যে আইন আসছে হলো, ইজ ইন লাইন উইথ মহাত্মা গান্ধীর সেন্টিমেন্টস, যে মহাত্মা গান্ধীর সেন্টিমেন্টের সঙ্গে মিল রয়েছে। কি সেটা? গুড গভর্নেন্স, হ্যাঁ না, গুড গভর্নেন্স মানে সুশাসনের সঙ্গে মিল রয়েছে। হুইচ ইজ দ্য গোল অফ দ্য আইডিয়া অফ রাম রাজ্য, আর যেটা রাম রাজ্যের গোল ছিল, হ্যাঁ না, গোল মানে কি? লক্ষ্য, যেটা রাম রাজ্যের আইডিয়া বা লক্ষ্য, সেই বিষয়টা ডাজ নট বিকাম এ রিয়েলিটি, সেটা বাস্তবে হবে না, হ্যাঁ না। কখন বাস্তবে হবে না? যে রাম রাজ্যের গুড সুশাসন হবে না, যেটা গান্ধীজির মানে ইচ্ছা ছিল, কখন হবে না? উইদাউট ডিফিউজড গ্রাসরুটস ডেমোক্রেসি। ডিফিউজড গ্রাসরুট ডেমোক্রেসি, ডিফিউজড মানে কি? বিস্তৃত করা, হ্যাঁ, যে গ্রাসরুট ডেমোক্রেসি মানে গ্রাসরুট লেভেলে, পঞ্চায়েত লেভেলে, ভিলেজ লেভেলে যদি আমি ডেমোক্রেসিকে বিস্তার না করি, যে ভিলেজ লেভেল থেকে মানে কথা আমরা না শুনি, ভিলেজ লেভেল থেকে আমরা ডেমোক্রেসিকে না নিয়ে আসি, তাহলে সেই যে আমরা ডিমান্ড করছি যে গুড গভর্নেন্স হবে, হ্যাঁ, রাম রাজ্যের মতো গভর্নেন্স হবে, সেগুলা কিছুই হবে না। এ কন্ডিশন নিদার শট টু বি প্রমোটেড নোর নারিশড বাই দ্য প্রপোজড লেজিসলেশন। আর এই যে কন্ডিশন, এটাকে আমরা মানে সেই যে প্রপোজড লেজিসলেশন দিয়েছি, যে বিল নিয়ে আসছি, তার মাধ্যমে আমরা প্রমোট করছি না আর কি, না, কিংবা নারিশ করছি না, মানে এইটার দিকে দেখছি না যে গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসিটা আমাদের কমে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। আর এটাই মোটামুটি আর্টিকেলটিতে বলা হয়েছে। যে শিবরাজ সিং চৌহান তো বলে দিল, ইন্ট্রোডিউস করলেন ইনি, দিয়ে বললো যে না, এটা মহাত্মা গান্ধীর সঙ্গে ইন লাইন উইথ আছে, তিনি যেটা বলেছিলেন রাম রাজ্যের কথা, কিন্তু না, এটা ডাজ নট বিকাম এ রিয়েলিটি, এটা রিয়েলিটি হবেই না, হ্যাঁ না, যদি আমরা তাকে গ্রাসরুট লেভেলে বিস্তার না করতে পারি, হ্যাঁ না। আর সেটা কি হবে? একটা কন্ডিশন তৈরি হবে, নিদার শাউড টু বি প্রমোটেড, হ্যাঁ না, যার জন্য সেটা প্রমোটও করা যাবে না, মানে প্রচারীয় হবে না, আর নোর নারিশ, সেটা নারিশড হবে না, মানে লালন পালনও হবে না বাই দ্য প্রপোজড লেজিসলেশনের দ্বারা। আশা করছি বুঝতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে যে নতুন বিল আসছে, যেটাতে মনরেগার নাম চেঞ্জ করা হবে, সব কিছু চেঞ্জ করা হবে, অনেক কিছু বিষয় চেঞ্জ করা হবে, আর সেটাকে ক্রিটিসাইজ করে অ্যাকচুয়ালি এই আর্টিকেলটি লেখা রয়েছে। তো আমাদের কাজ কি, আমরা কিসের জন্য এই ক্লাসগুলো করি? যাতে আমরা মানে আর্টিকেলের সাথে এডিটোরিয়ালের সাথে আমাদের কিছু পড়াও হয়ে যায়, আর এডিটোরিয়ালটাও পড়ার মাধ্যমে রিডিং পড়ার প্র্যাকটিস হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।